দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিমণ্ডলে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফরটা ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন চায়নাতে, যে সফরকে কেন্দ্র করে ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান প্রোপাগান্ডা মিশন সবচেয়ে উপরের স্তরে অবস্থান করছে এই মুহূর্তে। ইন্ডিয়ান অ্যাঙ্কর থেকে শুরু করে ইন্ডিয়ান জার্নালিস্ট কিংবা ইন্ডিয়ান যতগুলো পলিটিশিয়ান এবং রিটায়ার্ড মিলিটারি অফিসার রয়েছেন, তারা সম্মিলিতভাবে মূলত ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালু করে দিয়েছে বাংলাদেশের বিপক্ষে। ঠিক একইভাবে গ্লোবাল জিও পলিটিক্যাল পার্সপেক্টিভে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফর অনেক গুরুত্ব বহন করে, কারণ ইন্দো প্যাসিফিক ওশান কেন্দ্রিক যতগুলো ইস্যু রয়েছে তার সবগুলোর কেন্দ্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বাংলাদেশ। কিভাবে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কেনই বা ইন্ডিয়ার এই সফরকে নিয়ে সবচেয়ে বেশি অরিড রয়েছে এবং কেনই বা বাংলাদেশের জন্য এই সফর একটা মাইল ফলক হয়ে যাচ্ছে এবং আগামী দিনগুলোতে বাংলাদেশ চায়নার রিলেশনের ক্ষেত্রে একটা বড় ধরনের পাথেয় হয়ে থাকবে এই সফর, তার সবকিছু উঠে আসবে আজকের ভিডিওতে। জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন। সম্প্রতি তার চীন সফর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো এই সফর নিয়ে কিছু মহলে অস্বস্তি দেখা দিয়েছে, বিশেষ করে ভারতে। ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং রকে নিষিদ্ধ করার সুপারিশ করেছে আমেরিকার ফেডারেল সরকার গঠিত কমিশন। প্রফেসর ইউনূসের চীন সফরকে আটকাবার জন্য ভারত, আওয়ামী লীগ, ডিপ স্টেট, র ব্যাপক পরিকল্পনা তৈরি করেছে। ক্ষমতাচ্যুত করার জন্য একটার পর একটা খেলা খেলেছে। আর প্রফেসর ইউনূস যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি নরেন্দ্র মোদীকে ছোট্ট চালি পরাজিত করে ফেলেছেন। ট্রাম্প প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি দেখতেই পারেন না। এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে উল্টা হচ্ছে, যে স্বাধীনতা দিবসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা লম্বা বার্তা দিয়েছে। এত বড় বার্তা কিন্তু জো বাইডেনও দেয়নি। এদিকে চীনে বোয়াও সম্মেলনের প্রথম দিনের সাইডলাইনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একের পর এক বিশ্ব নেতা ও আর্থিক প্রতিষ্ঠান প্রধানদের সাথে বৈঠক করেছেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা দিল্লির সম্পর্ক যখন নাজুক, তখন চীন সফরে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার চীনের জাত শত্রু বলে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনও এই সফর খুব ভালোভাবে কি নিবে, এমন পরিস্থিতিতে আবার বহু হাকডাকের এই সফরে স্বাক্ষরিত হবে না কোনো চুক্তিও। তাহলে 4 দিনের এই সফর বাংলাদেশের জন্য কি বই আনবে, নাকি ভূ রাজনৈতিক ক্যারাকলে পড়বে বাংলাদেশ? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, চীন সফরে গিয়ে চমক দেখালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার মোদি হাসিনার খেলা শেষ। চীনের নতুন ঘোষণা এবং ডক্টর ইউনূসের কূটনৈতিক চালে ধরা খেয়ে মোদির বেহাল দশা হবার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন। সম্প্রতি তার চীন সফর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো এই সফর নিয়ে কিছু মহলে অস্বস্তি দেখা দিয়েছে, বিশেষ করে ভারতে। ইউনূস মূলত চীন সফরের আগে ভারত সফরই করতে চেয়েছিলেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু অহংকারী আওয়ামী সরকারের সহযোগী মোদী সেই আগ্রহে সাড়া দেননি। ফলে ইউনূস চীন সফরকেই গুরুত্ব দেন। আর এরপরই ভারতীয় গণমাধ্যম ও বিশ্লেষকদের একাংশ এই সফর নিয়ে নানা প্রশ্ন তুলেছে, যা দেখে মনে হচ্ছে ইউনূসের এই সাফল্য তাদের কাছে হজমই হচ্ছে না। কিন্তু কেন ভারতের এমন প্রতিক্রিয়া? আসলে কি এই সফর ভারতের জন্য উদ্বেগজনক? ডক্টর ইউনূস চীনে পৌঁছানোর পরপরই তাকে দেওয়া হয় রাষ্ট্রীয় পর্যায়ের লাল গালিচা অভ্যর্থনা। একের পর এক সম্মানজনক আমন্ত্রণ ও উচ্চ পর্যায়ের বৈঠক তার প্রভাব ও গ্রহণযোগ্যতারই প্রমাণ দিচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বিশেষ সাক্ষাৎ ও আলোচনা হওয়ার কথা রয়েছে, যা বিশ্ব রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। বিশ্লেষকরা বলছেন, ইউনূসের এই সফর শুধু ব্যক্তি পর্যায়ের কোনো অর্জন নয়, বরং এটি বাংলাদেশের জন্য এক বিশাল কূটনৈতিক সাফল্য। চীনের মতো একটি পরাশক্তি যখন ইউনূসের কাজকে এত গুরুত্ব দিচ্ছে, তখন তা বাংলাদেশের জন্য বড় অর্জন হলেও ভারতের জন্য এটি কিছুটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নেতৃত্ব ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশ চীন সম্পর্ক যতই ঘনিষ্ঠ হচ্ছে, ভারতের জন্য ততই প্রতিযোগিতা কঠিন হয়ে যাচ্ছে। ইউনূসের মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব যখন চীনের মতো শক্তিধর দেশের উচ্চ পর্যায়ে সম্মানিত হন, তখন তা ভারতকে ভাবিয়ে তুলতেই পারে। কারণ চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়লে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণও বদলে যেতে পারে। এর মধ্যেই ভারতীয় কিছু চারদিখ্যাত গণমাধ্যম ইউনূসের চীন সফর নিয়ে নেতিবাচক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। তারা বলছে এটি চীনের সফট পাওয়ার কৌশলের অংশ এবং বাংলাদেশকে চীনের দিকে আরো বেশি টেনে নেওয়ার একটি চেষ্টা। তবে প্রশ্ন হলো, যদি চীন ইউনূসের কাজকে সম্মান জানায়, তাহলে তা কি সত্যি ভারতের জন্য অস্বস্তিকর কারণ হওয়া উচিত?
ডক্টর ইউনূসের এই সফর একদিকে যেমন তার নিজের কাজের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতির প্রমাণ, তেমনি এটি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। এটি প্রমাণ করে বিশ্বমঞ্চে বাংলাদেশ আর শুধু অনুসারী নয়, বরং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করছে। প্রফেসর ইউনূসের এই চীন সফরকে আটকাবার জন্য ভারত, আওয়ামী লীগ, ডিপ স্টেট, র ব্যাপক পরিকল্পনা তৈরি করেছে এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের পর হঠাৎ করে সামরিক বাহিনীর ভেতর থেকে নানান রকম কুয়ের ষড়যন্ত্রমূলক তথ্য বাইরে আসতে শুরু হয়। ভারত একটার পর একটা গুজব প্রোপাগান্ডা ছড়াতে শুরু করে প্রফেসর ইউনূস দেশ ছেড়ে চলে গেছেন, প্রফেসর ইউনূস দেশ ছাড়লে দেশে আর আসবেন না, প্রফেসর ইউনূস যে কোনো সময় ক্ষমতাচ্যুত হতে পারেন, সামরিক কু আসতে পারে। এই প্রত্যেকটা খবরের নেপথ্যে ছিল ভারতের গণমাধ্যম, ভারতের ইন্টেলিজেন্স, আমাদের আওয়ামী লীগের বড় বড় রথী মহারথীরা। শেষ পর্যন্ত আমরা দেখলাম সেনাবাহিনীর ভেতরে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হলো এবং সেনা প্রধান তার সকল বাহিনীর সদস্যদেরকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন, বলেছেন আমাদেরকে সহনশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কে কি বললো সেই দিকে না তাকিয়ে এই দেশকে রক্ষায় আরো অনেক বেশি যোগ্যতার পরিচয় দিতে হবে, প্রজ্ঞার পরিচয় দিতে হবে এবং ধৈর্যের পরিচয় দিতে হবে। এক কথায় আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এক বক্তব্যে পুরো আওয়ামী লীগ ভারত ঠান্ডা হয়ে গেছে। তার মানে এতদিন ধরে তারা যে গুজব ছড়িয়েছিল, জরুরি অবস্থা জারি, সামরিক কু, ক্ষমতা দখল, এই প্রত্যেকটা বিষয়ের উত্তর ওয়াকারুজ্জামান দিয়ে দিলেন এক বাক্যে, যে আমরা কোনো রাষ্ট্র ক্ষমতা দখলে নয়, বরং এই রাষ্ট্রকে আগামী দিনে এগিয়ে নিতে আমরা আমাদের দেশকে রক্ষায় সকল সশস্ত্র বাহিনীর সদস্যরা ধৈর্যের সাথে কাজ করব। তার মানে তাকে নিয়ে যে গুজবগুলো ছিল তার সকল উত্তর ওয়াকারুজ্জামান ক্লিয়ার দিয়ে দিয়েছেন। এই বক্তব্যের পরই আমরা দেখলাম আওয়ামী লীগ বেলুনের মতো হয়ে গেল এবং এর পরপরই প্রফেসর ইউনূস অর্থাৎ আজ তিনি চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন, মানে বাংলাদেশ ছেড়েছেন। চীনের সঙ্গে বাংলাদেশের অনেকগুলো চুক্তি হতে পারে, গুরুত্বপূর্ণ এই চুক্তিগুলো ভারতের জন্য মাথা ব্যথার প্রধান কারণ হবে। অর্থাৎ তিস্তা সহ বহু রকম প্রকল্প আছে এবং বাংলাদেশের ভেতরে ভারতকে আউট করে চীন ঢুকে যেতে পারে, এরকম অনেকগুলো চুক্তি আছে যে চুক্তির কারণে বিগত হাসিনা যেভাবে ভারতকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল, সেখানে ভারত আউট হয়ে যেতে পারে, ইন হতে পারে চীন এবং পাকিস্তান বা আদার্স কোনো কান্ট্রি, সেটা তুরস্ক হতে পারে। এই প্রেক্ষাপটে এই মুহূর্তে ভারতের সামনে আর কোনো পথ খোলা নেই, কারণ আওয়ামী লীগ বিদায়ের পর প্রফেসর ইউনূস ক্ষমতায় বসার পর ভারত ইউনূসকে সহযোগিতা করলে হয়তো আজকের এই দশা তাদের দেখতে হতো না, বরং তারা ইউনূস সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটার পর একটা খেলা খেলেছে। প্রফেসর ইউনূস যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি নরেন্দ্র মোদীকে ছোট্ট চালিয়ে পরাজিত করে ফেলেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা দিল্লির সম্পর্ক যখন নাজুক, তখন চীন সফরে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার চীনের জাত শত্রু বলে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনও এই সফর খুব ভালোভাবে কি নেবে এমন পরিস্থিতিতে আবার বহু হাকডাকের এই সফরে স্বাক্ষরিত হবে না কোনো চুক্তিও। তাহলে 4 দিনের এই সফর বাংলাদেশের জন্য কি বয়ে আনবে, নাকি ভূ রাজনৈতিক ক্যারাকলে পড়বে বাংলাদেশ? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 25শে মার্চ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন 26শে মার্চ 4 দিনের সফরে চীন যাচ্ছেন তিনি। এই সময় প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হবে বলে জানান তিনি। চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানিয়েছেন জাতির উদ্দেশ্যে দেওয়া ওই ভাষণে। তিনি বলেন পৃথিবীর সর্ববৃহৎ চাইনিজ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি এরই মধ্যে বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে। সফরে প্রযুক্তিগত সহায়তা, মেডিকেল সহায়তা, স্বল্প মূল্যের চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে চীনের সঙ্গে আলোচনা হবে। কথা মতো পরদিন দুপুর 1টাতে তিনি রওনা দেন চীনের উদ্দেশ্যে। যদিও এদিন ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নানা সরকারি আয়োজন, কিন্তু তিনি সেসব অনুষ্ঠান করলেন কাটছাঁট, কেননা দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূসের এটাই প্রধান উপদেষ্টা হিসেবে প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। এতদিন পর্যন্ত বাংলাদেশের সরকার প্রধানরা তাদের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরের দেশ হিসেবে বেছে নিতেন ভারতকে। এবার সেই পছন্দ বদল করে এক বিশেষ বার্তা দিল ঢাকা, এমনটাই দাবি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের। সচিব বলেছেন চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু, সেই বন্ধুত্বকে লালন করে, চীনের দিক থেকেও একই ধরনের মানসিকতা রয়েছে বলে দাবি করেন তিনি। দেখে নেই বাংলাদেশের কেমন বন্ধু চীন। ৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল চীন। এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও দীর্ঘদিন নতুন এই দেশকে স্বীকৃতি দেয়নি বেজিং। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে গুটি কয়েক দেশ স্বীকৃতি দিতে দেরি করেছিল তার একটি হলো চীন। ১৯৭৫ সালের ৩১শে আগস্ট দেশটি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এমনই এক বন্ধু দেশকে বাংলাদেশের স্বাধীনতা দিবসে বন্ধুত্বের বার্তা দিতে গেলেন ইউনূস।
এবার দেখে নেই কেমন হলো ইউনূসের যাত্রা। 26শে মার্চ দুপুর 1টায় চায়না সাদার্ন এয়ারলাইন্সের একটি বিমান ভাড়া করে 57 সদস্যের দল নিয়ে ইউনূস গেলেন চীনে। বাংলাদেশের সময় বিকাল 4:15 তাকে বহনকারী বিমানটি চীনের হাইয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে দেখা যায়নি চীন সরকারের কোনো মন্ত্রী বা শীর্ষ নেতাকে। বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিয়াং হাই বো ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হাসান। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এ সফরে কোনো চুক্তি সই হবে না, বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। সূত্র বলছে, প্রধান উপদেষ্টার বেজিং সফরে অন্তত 6 থেকে 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, যেহেতু ডক্টর ইউনূসের সরকার নির্বাচিত সরকার নয় এবং সরকারের মেয়াদকালও সুনির্দিষ্ট নয়, তাই চীন সরকার দীর্ঘমেয়াদী কোনো চুক্তিতে যেতে আগ্রহী নয়। তবে সূত্রগুলো বলছে, এই সফরে 4টি বড় ঘোষণা করা হতে পারে। বেশ কয়েকটি প্রকল্পের জন্য বাংলাদেশকে 1 থেকে 2 বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দিতে পারে চীন। সফরে তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানের বিষয়ে চীনের ঋণ পেতে আলোচনা হতে পারে। 1975 সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে চীন। এবছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্ণ হতে চলেছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর মতে, 50 বছর পূর্তিকে সামনে রেখে অধ্যাপক ইউনূসের সফর হবে একটি মাইলফলক। ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক 1 মাস আগে 8 জুলাই বেজিং সফরে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 11 জুলাই সফর শেষ করার কথা থাকলেও একদিন আগে দেশে ফেরেন তিনি। সফরে 21টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। ওই সফরের আগে ধারণা করা হচ্ছিল তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানের বিষয়ে চীনের ঋণ পেতে আলোচনা হবে। কিন্তু সফরের শেষে দুই দেশের দিক থেকে যে যৌথ বিবৃতি প্রকাশিত হয়, সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কথা ছিল না। বাণিজ্য, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে চীনের দিক থেকে বড় কোনো প্রতিশ্রুতিও দেখা যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়টি নির্ভর করছে চীনকে রাজি করানোর উপর। কিন্তু সেক্ষেত্রে ডক্টর ইউনূসের ভাগ্য খুব বেশি প্রসন্ন হবে বলে মনে করছেন না বিশ্লেষকেরা। কারণ আরাকানের যে অঞ্চলটিতে রোহিঙ্গাদের নিবাস, সেটি এখন আরাকান আর্মির দখলে, আর সেখানে রয়েছে চীনের অধীনে থাকা বিস্তর খনিজ সম্পদ। তাই চীন রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে গিয়ে সেখানে নতুন করে ঝামেলা বাঁধাতে চাইবে না। তবে 26শে মার্চ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশকে মহাসাগরগামী 4টি জাহাজ কেনার জন্য অর্থ দেবে চীন। কিন্তু পুরনো খবর ঘেঁটে আমরা জানতে পেরেছি, একই ধরনের প্রত্যাশা চীন শেখ হাসিনাকেও দিয়েছিল। এদিকে চীনে মোহাম্মদ ইউনূসের সফর প্রতিবেশী ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কি প্রভাব রাখবে তা নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো এখন বেশ সরগরম। চীনের বৈরী প্রতিবেশী দেশ ভারত ডক্টর ইউনূসের এই সফরের দিকে যে নজর রাখছে, তা দেশটির সংবাদ মাধ্যমে চোখ রাখলেই ধরা পড়ে। দিল্লি ভিত্তিক সংস্থা এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ঋষি গুপ্তা প্রশ্ন তুলেছেন, ডক্টর ইউনূসের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ধীরে ধীরে চীনের কৌশলগত প্রভাব বলার মধ্যে ঢুকে পড়ছে কিনা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে এক কলামে ঋষি গুপ্তা বলেছেন, চীন প্রায় এশিয়ার দেশগুলোর সেসব নেতাদের নিজ দেশে আমন্ত্রণ জানায় যারা আন্তর্জাতিকভাবে এক ঘরে বা তাদের দেশকে দীর্ঘদিনের মিত্র থেকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায়। সংবাদ সংস্থা রয়টার্স লিখেছে, ভারতের সঙ্গে সম্পর্ক যখন নাজুক, তখন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে এবং তা ভারতের প্রভাবকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। স্বৈরাচার তাদের দোসরদের দিয়ে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করছে, মন্তব্য শফিকুর রহমানের। স্বৈরাচার তাদের দোসরদের দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। শফিকুর রহমান বলেন, দেশ থেকে ফ্যাসিবাদী স্বৈরাচার পালিয়ে গেলেও তারা বিদেশে বসে এবং দেশে ঘাপটি মেরে লুকিয়ে থাকা তাদের দোসরদের দিয়ে দেশে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেই যাচ্ছে। দেশে যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন না হতে পারে, সেজন্য নানাভাবে বিতর্ক এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র চালাচ্ছে। এ অবস্থার অবসান ঘটিয়ে সরকারকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই সঙ্গে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে মানবিক বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত দেশবাসীকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, 1 মাস পবিত্র সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদ উল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন এক মুহূর্তে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছে যখন দেশ ছাত্র জনতার গণ
গণ আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ 15.5 বছরে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা জালির মায়ের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছে। দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং শান্তিতে স্বস্তিতে চলাফেরা করতে পারছে। জামায়াত আমির বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি শান্তির স্বস্তির দেশ পেয়েছে এবং কথা বলার সুযোগ পেয়েছে মহান আল্লাহ রব্বুল আলামিন, তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আর যারা পঙ্গুত্ব বরণ করেছেন ও আহত হয়েছেন, আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।